হাদিকে গুলির ঘটনার পর ঢাকার বিভিন্ন পয়েন্টে একের পর এক ককটেল হামলা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি, চালানো হবে বিশেষ অভিযান। ওসমান হাদিকে ফিল্মি কায়দায় গুলির ঘটনায় আরও দুজন আটক। র্যাবের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের মালিক দিচ্ছেন বিভ্রান্তকর তথ্য। শুটাররা ভারতে পালিয়ে গেছে বলে দাবি জুলকারনাইন সায়েরের। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই, দাবি পুলিশের। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওসমান হাদিকে শুট করা সন্দেহভাজনদের সীমান্ত পার হওয়া ঠেকাতে দিল্লির সহযোগিতা চায় ঢাকা। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটাতে চায় বিএনপি। দু একদিনের মধ্যেই আসবে চূড়ান্ত পরিকল্পনা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আবার যেন উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই জনসংযোগকালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এরপরই রাজধানীর বাড্ডা এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তারা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ। এছাড়া এর একদিন পর রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে 4টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকেল 4:30টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন। এছাড়া রাত 8:30টার দিকে মিরপুর 10-এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে শাহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এছাড়া রাত 8:15টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। এরপর রাত 8:40 দিকে মৌচাক ক্রসিং এ আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় মিলছে একের পর এক নতুন তথ্য। এখনো শুটার ফয়সাল করিম মাসুদের খোঁজ না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে হাদির উপর হামলার সময় ব্যবহৃত সেই মোটরসাইকেলের মালিক। একই সাথে শনাক্ত হয়েছে সেই মোটরসাইকেলও। এর মধ্য দিয়ে এই ঘটনায় উন্মোচন হতে পারে নতুন দুয়ার, এমনটাই প্রত্যাশা ছিল প্রশাসনের। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের দেওয়া তথ্যে মিল পাচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়। রোববার সন্দেহভাজন হিসেবে তাকে 54 ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব 2 এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই হান্নান হাদিকে গুলিবর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত, যাকে খুঁজছে পুলিশ। র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। মোটরসাইকেলটির নম্বর 546375। এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব অধিনায়ক বলেন, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন, আবার বলছেন সেটি গ্যারেজে ছিল। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নিয়েই দাবি করেছেন আটক হান্নান। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে 54 ধারায় আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গেল শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আত্মায়ী। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিককে আটকের ঘটনাটি তদন্তে একটি অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ওসমান হাদিকে সিনেমাটিক স্টাইলে প্ল্যান করে শুট করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে টার্গেট কিলিং। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে হাদির পরে টার্গেট কিলিং এর তালিকায় আছেন আরও নেতারা, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতারা। এমন শঙ্কার পরই তাদের নিরাপত্তা নিয়ে জোর আলোচনা চলছে। এই টার্গেট কিলিং নিয়ে প্রশাসনের কাছে কি তথ্য আছে আসলে? এ নিয়ে প্রশ্ন করা হয় ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানকে। এ নিয়ে তার দাবি, টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই, এমন তথ্য তাদের কাছে নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ। এমনকি সন্দেহভাজন আসামিরা ভারতে পালিয়ে গেছে কিনা তা নিয়েও প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করা হয়। এর আগে সকালে ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নানকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন তথ্যও নেই পুলিশের কাছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তার দাবি, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে বাংলাদেশ সরকার জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছে। এসব বক্তব্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয় তলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেয় ভারত সরকারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা। তলবে আদালতের দেয়া দণ্ড কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ এবং কেউ প্রবেশ করে থাকলে তাদের গ্রেফতার ও প্রত্যর্পণের দাবি জানায় বাংলাদেশ। তবে এর জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই ভারতের প্রত্যাশা এবং এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে তার দেশ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা।
দলের পক্ষ থেকে এর আগে কয়েকবার বলা হলেও তারেক রহমানের দেশে না ফেরায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে সবশেষ তফসিল ঘোষণার পর নতুন করে আলোচনায় আসে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। তফসিল ঘোষণার একদিন পর সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে বড় ধরনের আয়োজনের পরিকল্পনা করছে বিএনপি। দলটির লক্ষ্য তারেক রহমানের দেশে ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটানো। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ঐতিহাসিক উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ। পোস্টে আরও জানানো হয়, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই সংক্রান্ত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি বাস্তবায়ন করবে। দলের নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও সমালোচনার অবসান ঘটবে। তারা আশা করছেন, জনগণকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে বিএনপি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা কার্যক্রম। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদীর শারীরিক অবস্থা খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে এই কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। বলেন, হাদীর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে বলে জানান তিনি। এই চিকিৎসক আরও জানান, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব কাছাকাছি থেকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। তিনি আরও বলেন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে। যেসব হসপিটাল এ বিষয়ে সাড়া দেবে, পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন সে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে মনে করেন তারা। তবে হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি, হয়তো ওরা কেস সামারি অ্যানালাইসিস করছে। জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ওই একই পর্যায়ে রয়েছে। এছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি। গেল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তবে তাকে হত্যার চেষ্টা করেছে যারা, তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল, এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসুর সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেন। ঘটনার 2 দিন হতে চলেছে, তবে এখনও হত্যাকারীদের ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে, তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে, তবুও তাকে ধরতে পারছে না, আটকাতে পারছে না। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তিনি বিশ্বাস করেন আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি। তার কথা,
দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায় মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার প্ল্যান এটা। এরপরই তিনি জানান, হাদিকে হামলার সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। তিনি বলেন, এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে। তিনি শেষে এসে ওসমান হাদি সহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি, কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার না হতেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি এখন ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই দিনে গভীর রাতে দেশের 2টি জেলা উপজেলার নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ঢাকা বাড্ডা এলাকার একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে। ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসেও ঘটেছে ককটেল নিক্ষেপের ঘটনা। 24 গণ আন্দোলনে শেখ হাসিনা পতন হলে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়ের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া, দলবদ্ধ সহিংসতা বা মব সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই গত 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধর ঘটনা এবং কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ককটেলের ঘটনায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অনেকে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরই তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে ফেসবুক পেজে পোস্ট করেছে কার্যকর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদদের কেউ কেউ। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ বিবিসি বাংলাকে জানায়, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যা করা তা আমরা করব। সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মাথায় গুলিবিদ্ধ হন। তার সংগঠনের কর্মীরা জানান, তিনি নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন ওই দিনও। একই দিন রাতে লক্ষ্মীপুর ও পিরোজপুরের 2টি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলায় একজন ব্যক্তি আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। ওই সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 3টা 55 মিনিটের দিকে মাস্ক পরা এক ব্যক্তি কার্যালয়ের দেয়াল টপকে ভিতরে ঢুকছেন। কিছুক্ষণ পর কার্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলার এমন পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকার বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপির সাথে, যেখানে প্রধান উপদেষ্টা দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।